শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। যে বিষয়টি সবার প্রথমে আপনার কাছে জানতে চাইবো, যেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সাম্প্রতিক প্রেক্ষাপটে আমি আরো বেশিভাবে জোর দিচ্ছি এই বিষয়টার উপর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে যিনি আমাদের বাংলা অক্ষরের সঙ্গে পরিচয় ঘটিয়েছিলেন, তার জন্মভিটেতে এই দশা বিদ্যালয়ের, কি বলবেন? একদম তাই। আমাদের পশ্চিম মেদিনীপুর কেন, গোটা ভারতবর্ষের গর্ব বিদ্যাসাগর, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু যে বিষয়টা এখানে আলোচনায় এসছে, তার হঠাৎ করে আজকে এই যে ঘটনাটা ঘটলো, এটা আমরা কিন্তু মনে করছি না। কেননা বহু বছর ধরে যেভাবে সরকারি নীতি, সরকারি শিক্ষানীতি, পলিসি চলে আসছে, তার পরিপ্রেক্ষিতেই আজকে কিন্তু অবস্থা। আমি প্রথমে আত্মসমালোচনার জায়গাটা এখানে বলতে চাই। শিক্ষক হিসাবে যদি কোনো দায়িত্ব, যে কথাটা আপনাদের আলোচনায় উঠে এসছে যে অভিভাবকদের অনেকে বলেছেন যে শিক্ষকরা দায়িত্ব পালন করেননি, তা যদি যথাযথ হয় তার সমালোচনা অবশ্যই, এবং তার জন্য শিক্ষা দপ্তর রয়েছে, তারা যথাযথভাবে ইন্সপেকশন করবেন, নিয়মিত খোঁজ খবর নেবেন কিভাবে স্কুল চলছে, কেন ছাত্র সংখ্যা কমছে, আজকে হঠাৎ করে যে 2জন ছাত্র সংখ্যায় নেমে গেল, এটা কেন হলো, এটা কিন্তু আজকের বিষয় নয়, দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কি হয়েছে, নাকি শুধুমাত্র ওই বিভিন্ন ধরনের প্রকল্পগুলোকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তার ইন্সপেকশন হয়? আমরা ছোটবেলায় দেখেছি স্কুলগুলোতে নিয়মিত ইন্সপেকশন হতো, সেগুলো আজকে হয় না। আমি নিজে একটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের জায়গায় দায়িত্বে রয়েছি, সেখানে এ কথাটা বলতে পারি যে বিভিন্ন জায়গা থেকে, শিক্ষা দপ্তর থেকে সোজা হেডমাস্টার রুমে গিয়ে ওই শিক্ষাশ্রী, কন্যাশ্রী ইত্যাদি, নিশ্চয়ই সেগুলো থাকবে, সেই প্রকল্প থাকুক, কিন্তু আসল উদ্দেশ্যটা হয়ে গেছে প্রকল্প ভিত্তিক। কিন্তু অভিভাবকরা চায় প্রকৃত শিক্ষা, সেই শিক্ষার জায়গাটাকে কিন্তু শেষ করে দেওয়া হয়েছে। ফলে এই যে একটা প্রাথমিক বিদ্যালয়ে দেখুন, সেখানে শুধু শিক্ষক দিলে হয় না, বেসরকারি বিদ্যালয়ে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে চলে যাচ্ছে কেন? তার মূল কারণ হচ্ছে সেখানে শিক্ষাকর্মী রয়েছে, ক্লার্ক রয়েছে। একটা স্কুল চালাতে গেলে তার যে যে ইনফ্রাস্ট্রাকচার, তার সমস্ত তার আধুনিকীকরণ, তার ব্ল্যাকবোর্ড দিয়ে শুধু নয়, আধুনিক যে আজকে শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি বেরিয়ে গেছে, সেগুলো কিন্তু আজকে কোনোভাবেই নেই। তাহলে এই সার্বিক জায়গাগুলো যদি না গড়ে তোলা যায়, তাহলে ছাত্রছাত্রীদের সেই জায়গায় ধরে রাখা যাবে, এবং বিশেষ করে শহর কেন্দ্রিক জায়গায় তো এটা কোনোভাবেই সম্ভব নয়। ফলে শিক্ষকদের দায়িত্ব যেমন আছে, কিন্তু পাশাপাশি আমি মনে করি যে সরকারি যে শিক্ষানীতি, সে বিভিন্ন ক্ষেত্রে যে শিক্ষানীতি নিয়ে আসা হচ্ছে, যেটা আসলে উল্টো দিকে তারা বেসরকারির দিকে ঠেলে দিচ্ছে, এই ব্যবস্থাটাকে তারা রক্ষা করার কোনো চেষ্টাই করেনি। যদি চেষ্টা না করে, তাহলে এই যে একটা বিদ্যালয় আপনারা দেখেছেন, আমার জানা, আমার এই জেলাতে অনেক বিদ্যালয় আপনাদের উদাহরণ দিয়ে বলতে পারবো। দেবরা ব্লকের এখানে পরমহংস জুনিয়র হাই স্কুল শুধুমাত্র গেস্ট টিচারদের দিয়ে চালানো হচ্ছিল, তারপর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। 15-16 জন ছাত্র ছিল, তাদেরকে বলছে অন্য জায়গায় ভর্তি হয়ে যাও। তারপরে গুরুগঞ্জ জুনিয়র হাই স্কুল, সেখানেও 2-4 জন 5 জন রয়েছে স্টুডেন্ট, শিক্ষকও 2-3 জন। এইরকম পশ্চিম বর্ধমানের আপনাকে বলবো যে ধন্ডাডিহি জুনিয়র হাই স্কুল, সেখানে একমাত্র গেস্ট টিচার, যিনি রিটায়ার্ড টিচার, 5,000 টাকার বিনিময়ে তিনি চালাচ্ছেন, তারপরে আর কেউ নেই। এরকম প্রাইমারি এবং জুনিয়র, যেটা শিক্ষার ভিত্তি বলি আমরা, একটা যে কোনো দেশের, যে কোনো রাজ্যের শিক্ষার ভিত্তি তো হচ্ছে প্রাথমিক শিক্ষা, সেটা সবচেয়ে বেশি অবহেলিত আমাদের দেশে, আমাদের রাজ্যে। ফলে সেখানে শিক্ষার আর কি বেশি আমরা আশা করব? ঠিক সেই বিষয়টা তো উঠছে কিঙ্কর বাবু, তবে এখান থেকে একটু সঙ্গে থাকুন। শিক্ষকরা ঠিক কি বলছেন এই স্কুলের যে এই অবস্থা, সেটা নিয়ে একবার শোনাই, তারপর আপনার কাছে ফিরছি। আমাদের তো এই খালটা কমেছে কিসের জন্য? না 2 বছর ভর্তি বন্ধ ছিল করোনায়, নতুন ভর্তি হয়নি। আর পুরনো ছাত্র দুজনকে ওই আমরা বিভিন্ন সাবজেক্ট ভাগ করে পড়াই। আমরা 3 জন পার্মানেন্ট টিচার, 1 জন প্যারা টিচার। আসলে ব্যাপার হচ্ছে গার্জেনদের ব্যাপার, কোথায় কে ভর্তি করবে সেটা তার তো নিজস্ব ব্যাপার। আমরা বলেছি, তারপর তারা অন্যান্য কোনো স্কুলে বেটার, যারা যেসব স্কুলে ডাইরেক্ট 5-এ ভর্তি হতে পারবে, সেসব জায়গায় তারা তো প্রেফার করবে। আমি এখান থেকে শিক্ষকদের এই মন্তব্যগুলো শোনার পর কিঙ্কর বাবুর কাছে আসবো। কিঙ্কর বাবু, শিক্ষকরা বলছেন যে বাচ্চাদেরকে কোথায় তারা ভর্তি করবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু এক্ষেত্রে কি এমন হলো যেটা 70 দশকের প্রাথমিক বিদ্যালয়, এই জাগ্রত শিক্ষানিকেতন, যেটা দিনের পর দিন, বছরের পর বছর চলছে,
কি এমন হলো যে এই স্কুলমুখী করতে চাইছেন না বাচ্চাদেরকে অভিভাবকরা? নিশ্চয়ই তো কোনো কারণ রয়েছে। কি কি কারণগুলো আছে বলে আপনি মনে করেন, মানে কোনগুলো এই ক্ষেত্রে হতে পারে আর কি, যে কারণে বাচ্চাদেরকে এই স্কুলমুখী করতে চাইছেন না অভিভাবকরা? একদম ঠিক 70-এর দশকের জায়গা থেকে যদি ধারাবাহিকভাবে দেখি আমরা, তাহলে দেখব যে বিগত সরকারের সময় আপনারা জানেন যে প্রাথমিক স্তরের যে জায়গাটা, শিক্ষার প্রাথমিক স্তরে যে ইংরেজি এবং পাস ফেল এটা তুলে দেওয়া হয়েছিল। সেখান থেকেই শুরু হয়েছিল প্রাথমিক শিক্ষার একটা সরকারি শিক্ষা ব্যবস্থার ধাক্কা। দেখবেন বেসরকারি স্কুলগুলোর জন্ম তারিখ কিন্তু সেই সময় অভিভাবকরা কেউ চায়নি যে তাদের সন্তানরা ছোট থেকে যে ইংরেজিটা শিখবে না, বা তাদের যথাযথ মান অর্জনের মধ্য দিয়ে, কাঙ্ক্ষিত মান অর্জনের মধ্য দিয়ে তারা উঁচু ক্লাসে যাবে না, এটা কিন্তু শিক্ষক অভিভাবকরা কেউ কিন্তু চাইতেন না। যখন এই রকম ব্যবস্থাটা এলো, সেখান থেকে শুরু হয়ে গেল কিন্তু প্রাথমিক শিক্ষার বেহাল দশা। শিক্ষক থাকা সত্ত্বেও কিন্তু দেখবেন পাড়ায় পাড়ায় নার্সারি স্কুল গজিয়ে উঠেছিল, এবং তারপর সেটাকে ধারাবাহিকভাবে পরবর্তী ক্ষেত্রে প্রতিটি সরকার, আবার যে নতুন সরকার এসেছে সেখানেও কিন্তু দেখা গেছে এই যে অবাধ প্রমোশন, মানে তাদের না পড়লেও চলবে, পড়াটা হয়ে গেছে গৌণ আর বাকি কাজগুলো হয়ে গেছে মুখ্য। যে জায়গাটার ফলে অভিভাবকরা ওই অন্যান্য অনেক আপনার প্রকল্প থাকবে ঠিকই, কিন্তু অভিভাবকরা চায় তার সন্তান অনেক কষ্ট করে তারা মানুষ করতে চায়, সেখান থেকে অন্তত তারা শিক্ষাটা নিয়ে আসবে, সেখান থেকে তারা অন্য জিনিসগুলো নিয়ে আসার জন্য নয়, শিক্ষা পাওয়ার জন্য তারা পেতে চায়। সে জায়গাটা যতই গৌণ হয়ে গেছে ততই কিন্তু অভিভাবকরা তাদের সন্তানদেরকে অন্য জায়গায় সরিয়ে নিয়েছে। আর যে অভিযোগগুলো এখানে বলা হলো, যে একজন অভিভাবিকা বলেছেন যে আমি আবার বলছি, শিক্ষকদের দায়িত্ব যথাযথভাবে পালন না করলে সেটাকে কোনোভাবেই আমরা বা আমাদের সংগঠন বরদাস্ত করি না, তার সমালোচনা প্রকাশ্যেই করি। সে দায়িত্ব আমাদের অবশ্যই রয়েছে। কিন্তু আজকে যে গ্র্যান্টের কথা বলা হচ্ছে, আপনারা জানেন না অনেকে কম্পোজিট গ্র্যান্ট, যে বাবু আসছি একটু সঙ্গে থাকতে বলবো, কারণ এই ইস্যুটাও ভীষণভাবে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত, মানে সাধারণ মানুষের রিলেটেড ইস্যু। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন, কোথা থেকে বলছেন? বলুন ম্যাডাম। হ্যাঁ বলুন বলুন। বলছি আমাদের স্কুলে আমরা বাচ্চাদের বলেছি যে ইংলিশটাকে জোর দিতে হবে, প্রাইমারি থেকে একদম নার্সারি থেকে। আমার মেয়েকেও প্রাইভেটে পড়েছি, এখন সরকারি স্কুলে পড়ে। আর হচ্ছে আপনার পার্সেলটা চালু অবশ্যই করতে হবে। উদাহরণ দিচ্ছি, আমি কয়েকটা স্কুলের নাম বলেছি। সিএসবি গার্লসে এবারে 9 জন কি 10 জন মাধ্যমিক দেবে, কেন্দ্রীয় স্কুলে মাধ্যমিক দেবে 14 জন, ওই বাচ্চার মুখ দিয়ে শুনেছি। আর পার্সেল নেই বলে কেউ বই কিনতে চায় না, বুঝেছেন? পাসপেলটা চালু করতে হবে মেন। এবং অবশ্যই আমরা কিঙ্কর বাবুর কাছেও আসবো, আরো অনেক প্রশ্ন রয়েছে, আরো সেকেন্ড পার্টেও আমাদের যেতে হবে। এখন যে তথ্য সামনে আসছে যে 7টার মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ হবে, এবং এই অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আসার পর কি তথ্য উঠে আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজই দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ। আমি কিঙ্কর বাবুর কাছে একবার একটু সংক্ষেপে যাওয়ার চেষ্টা করবো। কিঙ্কর বাবু, এই যে সার্বিক পরিস্থিতি তৈরি হচ্ছে, এই বিষয়ে আপনার কি পর্যবেক্ষণ, কি মূল্যায়ন? দেখুন, এ দাবি আমরা প্রথম থেকেই তুলে ধরেছিলাম, সবাই তুলে ধরেছিলাম যে এসএসসি দুর্নীতির কারিগর, এসএসসি বোর্ড এবং সরকার, এ তো মিলিতভাবে দুর্নীতি হয়েছে, এ কথা সকলেই আমরা জানি। তাহলে যে সেগ্রিগেশন করার যে দাবিটা উঠেছিল, যে যোগ্য অযোগ্যের তালিকা আপনারা দিয়ে দিন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে তারা অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে। আমরা দাবি করছি যে অযোগ্যদের তালিকা সঠিকভাবে তারা প্রকাশ করুক, এবং বাকিরা যারা তাহলে প্রমাণিত হয় তারা কিন্তু যোগ্য, তাহলে বাকিদের কেন আলাদাভাবে পরীক্ষা নিয়ে তাদেরকে আলাদা একটা জায়গায় যে পরীক্ষার মুখে কেন ঠেলে দেওয়া হবে? আমরা দাবি করছি এই অযোগ্য তালিকা প্রকাশের সাথে সাথে সমস্ত সমস্যার সমাধান করা হোক, বাকিদের যোগ্য হিসেবে তাদেরকে সমর্যাদায় তাদের আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক। এখানে বিচারালয়েরও ভূমিকা যেটা আছে সেটা তারা যথাযথভাবে হোক, তার মধ্য দিয়ে যাতে যোগ্যরা প্রকৃত বিচার পায়, কেউ যেন না তাদের সন্দেহের ভিত্তিতে কাউকে যেন না বঞ্চিত করা হয়, এ দাবি সর্বত্র উঠছে, আমরাও জোরালোভাবে দাবি তুলছি। এটাই আমি সংক্ষেপে বলতে গেলে এই বক্তব্যটুকু আমার। ধন্যবাদ জানাবো কিঙ্কর বাবু এতটা ভালোভাবে বোঝানোর জন্য।